আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। কিভাবে আমরা স্প্রেডশিটে গুণ করতে পারি, ভাগ করতে পারি এবং কিভাবে শতকরা নির্ণয় করতে পারি। এই তিনটা বাদে আসলে আরো অনেক কাজ করা যায়, কিন্তু এই প্রধান তিনটা কাজ করতে পারলে বাকিগুলো আসলে এরকম করে আমরা একইভাবে করতে পারবো। তো শুরুতে আসে স্প্রেডশিটের ব্যবহার বা কিভাবে আমরা স্প্রেডশিটটা ব্যবহার করতে পারি। এই জায়গাতে আমাদের প্রথমে উপরের এই যে রিবন পার্টটা, এইটা কিন্তু আমাদের আগেও দেখেছি, ওয়ার্ডের রিবনের মতোই কিন্তু কিছুটা মিল আছে। এইখানে আমরা একটা অফিস বাটন দেখতে পাচ্ছি, যেটা ক্লিক করলে আমাদের আগের মতো সেভ অ্যাজ, এরপর ওপেন নিউ এইসব অপশন আসবে। ওইটাকে আমরা নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে পারি, বা আগের একটা ক্রিয়েট করা স্প্রেডশিট খুলতে পারি, এইটাকে সেভ করতে পারি, বা সেভ অ্যাজ দিয়ে আমরা নতুন একটা নামে এটা সেভ করতে পারি, বা ক্লোজও করে দিতে পারি। একই রকম এটা দিয়ে আসলে ক্লোজ করা যায়, বাট একই কথা। এখানে একটা ইনসার্ট ট্যাব আছে, এখানে একটা পেজ লেআউট, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একই রকম। কিন্তু এই জায়গাতে দুইটা নতুন ট্যাব আছে, ফর্মুলাস আর ডেটা। এইটার কাজ একটু উপরের লেভেলের, বাট আমরা চাইলে এখনই এটা ধরে ভিতরে ঢুকে কি আছে সেটা দেখে মোটামুটি বুঝতে পারবো। কিন্তু আমাদের যে কাজগুলো সেগুলো আমরা হোম ট্যাবে বসে আমরা করে ফেলতে পারবো। এইখানে দেখা যায় আরো কি আছে, এইখানেও একটা ফন্ট গ্রুপ বলতে একটা আছে, যেটার মধ্যে আমরা ফন্ট, এইখানে আমরা যে লিখবো এই লিখার আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, এটা সাইজ চেঞ্জ করতে পারি, বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারি, এইগুলার আবার কালার চেঞ্জ করতে পারি। এইখানে আমার যে ভিতরে যে বক্সগুলোর মধ্যে আমরা যে লেখাগুলো লিখবো সেইগুলো আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন চেঞ্জ করতে পারি। এইখানে আমাদের আরো আছে কি আর একটা অ্যালাইনমেন্ট বলতে একটা ট্যাব আছে। আমার ডাটাগুলো কি ডান সাইডে থাকবে নাকি বাম সাইডে থাকবে নাকি মাঝখানে থাকবে, লেখাগুলো কিরকম থাকবে, আমরা এই জায়গা থেকে সেটাকে ফিক্স করতে পারি। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, কোনো কিছু ইনসার্ট, ডিলিট বা ফরম্যাট বা কোনো কিছু এডিট করার জন্য। এইগুলো আমরা এখানে আরো এক্সট্রা ইনফরমেশন, সেগুলো কি কাজ করে একটু দেখে বা কি আছে এখানে আমার মাউসে যে হাভার করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। মাউসটা আমরা এখানে জাস্ট নিয়ে এনে রেখে দিব, কিছুক্ষণ পর এখানে একটা লেখা আসবে যে এটার কাজ কি। না বুঝলে আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে হয়তো জিনিসটা বুঝতে পারবো খুব সহজে। এরপর আছে যে এইখানে এই যে পার্টগুলো, এগুলো বলা হয়েছে রো, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো। আর এই যেগুলো এগুলো বলা হয় কলাম, কলাম এ, কলাম বি, কলাম সি, কলাম ডি। আমরা চাইলে এখানে দেখা যাচ্ছে এ এর থেকে বি একটু বড়, সি একটু ছোট, ডি আর একটু ছোট, এগুলো আমরা নিজে থেকে চেঞ্জ করে নিতে পারি। কিভাবে? এই জায়গাটা একটা ডিভাইডারের মতো আছে, আমরা এইখানে মাউসের কার্সারটা যদি আনি তাহলে এরকম একটা সাইন আসে, মানে আমরা এটাকে হয় বামে নিয়ে বা ডানে নিয়ে আমরা এটা সাইজটা চেঞ্জ করতে পারবো, বা সি এর সাইজটা এরকম করে মোস্ট প্রবলি চেঞ্জ করা হয়েছে, বামে বা ডানে নিয়ে আমরা এটা সাইজ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এবার প্রথম কলামে আমরা এই সব যে ডাটাগুলো, এইগুলার কোনটার কি নাম, যেমন আমরা প্রথমে হয়তো আমরা রোল নাম্বার লিখবো, সো এইটা আমরা এরকম রোল দিয়ে দিব। এরপর আমরা নাম লিখবো, আবার আমরা এই দুইটা নিয়ে লিখি এই নাম। সো এই যে প্রথম রোটাকে টাইটেল রো বলা হয়। সবসময় টাইটেল থাকতে হবে তা না, কিন্তু টাইটেল যদি দেওয়া হয়, এই যে এক্সেল নিজে থেকে আসলে বুঝতে পারে যে প্রথম রোটাকে টাইটেল আকারে প্রকাশ করা হচ্ছে। এরপর ধরা যাক আমরা এই জায়গাতে ধরো রোল নাম্বার 4, রোল নাম্বার 4, ওর নাম ধরা যাক ডি বা ডিই। আচ্ছা, সো এই ইনফরমেশনগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? এই যে বক্সটা, এই বক্সটার একটা নাম আছে, এই নামটা আমরা কিভাবে পাবো? আমরা প্রথমে দেখব এইটার এই সাইডে কি আছে এবং এটার এইখানে কি আছে। এটা সবার শেষে 5 নাম্বার রো, এটা কি কলাম নাম্বার কি বি। তা এই যে আমরা যদি এই রোটাকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা এটাকে এই যে A5 এরকম করে প্রকাশ করব। আচ্ছা, এটা এ না, এটা বি। আচ্ছা, B5, বি নাম্বার আমার কলাম আর 5 নাম্বার রো। সো আমার যদি বলা হয় যে D8টা কোনটা, এটা ডি, এই ডি, আর 8 এইটা। সো যেখানে আমার জিনিসটা ইন্টারসেক্ট করবে এইটাই আমার D8। সো আমার যদি কখনো লাগে আমি এই ঘরের ইনফরমেশন আর এই ঘরের ইনফরমেশন দিয়ে কাজ করব, তখন আমরা করবো কি ওই ডাটাগুলোর যে কোন ঘর সেটাকে আমরা আইডেন্টিফাই করব। দেন সেই অনুযায়ী আমাদের পরের যে কাজগুলো
এই কাজগুলো আমরা করতে পারবো। কিন্তু শুরুতে হচ্ছে এই ঘরগুলোর নাম্বারগুলো এভাবে দেওয়া আছে। আমরা যত নিচের দিকে যাব আমার 12তে এরকম আরো বাড়তে থাকবে, আবার যখন ডান দিকে যাব ডান দিকে এরকম GH করতে করতে আরো যাবে। জেড এর পর কি হয় সেটা তোমার নিজের একটু চেক করে দেখবে আসলে জেড এর পরে কি আদৌ কিছু আছে কিনা, থাকতেও পারে নাও থাকে, তোমাদের কাছে চেক করে দেখা যে জেড এর পর আমরা আসলে কি পাবো। নিচে তো অনেক কিছু যাইতেই পারি, ডানে কি আসলে পাওয়া যায় কিনা। এরপর এইখানে দেখো এইখানে আরো কিছু অপশন আছে। এখানে হচ্ছে দেখা যায় কি শীট 1, শীট 2, শীট 3, শীট 4 এরকম আরো কন্টিনিউ করা যায়। মানে এইটাকে আমার একটা ফাইল বা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্টে আমাদেরকে অনেকগুলো হচ্ছে আমার কাগজ থাকতে পারে। যেমন হয়তো আমার কাছে একটা এটা হচ্ছে ধরো এই বই বা এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করা আছে, এইটা হয়তো একটা স্কুলের একটা বার্ষিক পরীক্ষার রেজাল্ট। সো এই ঘরটা হয়তো হবে ক্লাস 10-এর, ক্লাস 9-এরটাকে আমরা এই জায়গাতে সেভ করবো নাকি অন্য কোনো একটা জায়গায় সেভ করবো। সো আমরা করতে গেলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে সেখানে রাখতে পারি। কিন্তু এর থেকে কি আমরা এই জায়গায় আরেকটা মানে এইখানে আরেকটা বইয়ের আরেকটা পেজ, একটা পেজ উল্টায়ে এরপর কি আমার ধর 9-এরটা লিখবো, আরেকটা পেজ উল্টা হচ্ছে আমরা 8-এরটা রাখবো। ঠিক একই রকম ভাবে আমরা এইটা একটা বই বা একটা খাতা চিন্তা করতে পারি। আর এইগুলো হচ্ছে এক একটা পেজ, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। দেন পেজ নাম্বার 2তে আমরা যদি সিলেক্ট করি আমরা এইটার মতো আরেকটা হয়তো শিট আসবে, সেই শিট আবার এইটার মতো করে আমরা হয়তো কোনো একটা ডাটা রাখবো, হয়তো এটা হচ্ছে ক্লাস 10-এর ডাটা, এটা হয়তো ক্লাস 9-এর ডাটা, এটা হচ্ছে ক্লাস 8-এর ডাটা। আমরা এরকম করে কন্টিনিউ করে অনেক দূর পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল যে ভিউটা, সেইটা তোমরা নিজেরা একটু যদি ইউজ করো আর একটু ভালো মতো বুঝতে পারবো। এখন কথা হচ্ছে এইগুলো তো আমরা দেখলাম, এখন ডাটাগুলো এন্ট্রি করে কি হবে আর এই ডাটাগুলো আমরা কাজ করতে পারি কি হবে। ধর আমরা এইখানে কোনো একটা কিছু একটা লিখতে চাই, আমরা এই জায়গায় ঘরে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা নর্মালি যা লিখে এরকম করে নর্মালি আমরা লিখে দিতে পারবো। এখন দেখো লেখার জন্য দুই ধরনের লিখতে হবে, একটা হচ্ছে চাল, এটাকে এখানে আমরা কি লিখছি, দ্রব্যের নাম, দাম, পরিমাণ এবং খরচ। মানে আমরা চালের প্রতি কেজি চালের দাম হচ্ছে 44 টাকা, আমরা কয় কেজি কিনেছি, 40 কেজি কিনেছি, আমার খরচ কত হবে, যে কয় কেজি কিনেছি তার সঙ্গে দামটা কি গুণ হবে। এখন এই দেখো এই দাম আর পরিমাণটাকে আমরা নিজেরা লিখবো। ঠিক আছে, প্রথমে এখানে চাল লিখলাম, এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করছে আমরা 44 লিখলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করছে 40 লিখলাম। এই যে পার্টটা কি খরচ, যেটা খরচটাকে এই দুটার গুণফল হবে না খরচ, ঠিক না। তখন আমরা কি করবো, বেসিক্যালি হচ্ছে কি কত এখানে, হ্যাঁ 44 গুণ 40, এইটা হচ্ছে 1760, রাইট। এখন হচ্ছে আমাদের নিজেরা চাইলে এখানে 44 আর 40 গুণ করতে পারি, তো কোনো সমস্যা নেই, খুব সহজ। কিন্তু আমার চালের যে দাম, চালের দাম কি চেঞ্জ হয় না, হয়তো এখন 44 টাকা, কয়েকদিন হয়তো 46 টাকা, ধর আমার এখানে দামটা চেঞ্জ হইলো, পরিমাণটা একই রাখতেছি, তাই আবার নতুন করে আমি কি গুণ করব। এখানে আগে থেকে যদি বলা হয় যে এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে এই ঘর এবং এই ঘরের গুণফল, তাহলে কিন্তু আমার এইটার চেঞ্জ করা লাগবে না, 44-এর জায়গায় 46 দিব, ও ওর মতো করে 46 গুণ 40 গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে এখানে নিজে থেকে দিয়ে দিবে। তখন কথা হচ্ছে এইখানে তো আমরা 44 লিখতে পারলাম, 40 লিখতে পারলাম, খরচের পার্টটা আমরা কিভাবে লিখব। এইখানে যেটা, এইখানে কি আমরা একটা ফর্মুলা লিখতেছি না, বা আমরা নিজে থেকে তো সব ডাটাটা দিচ্ছি না, সে ও দিতেছে। এই সব কাজের জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে এইটার উপর আমি ক্লিক করব, ক্লিক করার পর এইখানে একটা এফএক্স মানে হচ্ছে ফাংশন, এই ফাংশন ঘরে ফার্স্টে ইকুয়াল টু লিখবো। ঠিক আছে, ইকুয়াল টু লিখে কিছু একটা লিখবো। এখানে কিছু একটা লিখবো কি, আমার কি এই দুইটা ঘর গুণ করতে হবে। কি কি ঘর গুণ করব, B3 আর কি C3। আমি চাইলে এই জায়গাতে এমনি করে লিখতে পারতাম, এইটা ইকুয়ালস টু হচ্ছে আমার B3 ইন্টু C3, এরকম করে কিন্তু লেখা যেত, তাহলে আমার রেজাল্ট একই আসতো। কিন্তু ধরা যাক কোনো একটা কারণে আমাদের 3টা ঘর গুণ করা লাগবে। কিরকম কারণ হতে পারে, হয়তো আমার এখানে আর একটা ঘর হয়তো থাকবে, মানে ধরা যাক এইখানে আসা হচ্ছে একটা কি বলা যায়, কয় মাস, ধরা যায় এখানে হচ্ছে মাস, ধরা যায় এখানে হচ্ছে 2 বা 3 মাসের হিসাব আছে, সেখানে যদি আমার বলা হয় 2 মাস যদি থাকে, তার মানে কি টোটাল হিসাব কি, প্রতি মাসে কত কেজি চাল ছিল এবং সেগুলোর দাম সবগুলো গুণ হবে না। তো আমরা এখানে করবো কি, তাহলে এখানে আরেকটা গুণ করে দিব, ইন্টু তোমার কত D3, এটা হচ্ছে D, হ্যাঁ D3। এরপর না, এরপর আমি বছরও দিলাম, এরপর কি তাহলে কি ইন্টু D3 পর ইন্টু F3, এরকম করে আস্তে আস্তে বাড়িতে আরো অন্য কোনো ইনফরমেশন চাই সেগুলো তো গুণ করে যেতে পারবো।
এখন দেখো এই সবগুলো বারবার না লিখে আসলে আমরা করতেছি কি বি সি ডি এগুলোকে পরপর ঘরগুলো আমরা গুণ করতেছি না। এই পরপর যখন আমরা কোনো একটা ঘরকে যখন আমরা গুণ করব তখন হচ্ছে আমরা রেঞ্জ দিতে পারবো, মানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে তাদের গুণফল। সো এখন দেখো আমরা করতেছি গুণ করতেছি, সো এই জন্য হচ্ছে আমরা প্রোডাক্ট, এখানে কি লেখা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট লেখা আছে, প্রোডাক্ট যেটা এইটা হচ্ছে আমি হোয়াইট নেই বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি প্রোডাক্ট, আগে একটা ইকুয়াল দিতে হবে কারণ কি এটা হচ্ছে একটা ফর্মুলা। প্রোডাক্টটা কার বা কাদের, এইগুলো হচ্ছে কিছু ঘর, সেই ঘরগুলো শুরু হয় কোথা থেকে, ঘরগুলো শুরু হচ্ছে B3 থেকে, B3 থেকে কতখানি যায়, B3 থেকে হচ্ছে সে আমার D3 পর্যন্ত যায়। আমি হচ্ছে এরকম করে লিখব প্রোডাক্ট B3 থেকে D3 পর্যন্ত একটা সেমিকোলন এরকম করে হচ্ছে আমার জিনিসটা লেখা যায়। প্রোডাক্টের জায়গায় ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারতাম। এই জিনিসগুলো কি কি দেওয়া যায় একটু খোঁজ করলেই হচ্ছে আমরা এটা ভালো মতো বুঝতে পারবো। আশা করি বোঝা গেছে যে এই ইনফরমেশনগুলো ব্যবহার করলে আমার সুবিধা হচ্ছে কি, এর ফলে হচ্ছে আমার এরপর কি আমি কি প্রত্যেকটা ঘরের জন্য কি আমরা এইসব ফর্মুলা বারবার লিখবো, লেখার দরকার নেই। এক্সেল নিজে থেকে আসলে বুঝতে পারে যে আমি যেহেতু এইখানে এই জিনিসটা দিচ্ছি এর পরেরটাতেও আসলে আমি একই কাজই করব। এর পরেরটায় তুমি যখন লিখতে যাবা তখন দেখবা কি এইখানে লেখা আছে প্রোডাক্ট ইকুয়ালস টু B4 থেকে D4, মানে তোমাকে আর নিজে থেকে এইখানে 3 এর জায়গায় 4 যে চেঞ্জ এটা করা লাগছে না, এক্সেল নিজেই এই কাজটা করে তোমার জন্য এটা পরের জন্য যে 3 এর জায়গায় 4 হবে বা 4 এর পর যে 5 হবে এই পার্টটা এক্সেল নিজে থেকে দিয়ে দেবে। ঠিক আছে, মানে এর পরের ঘরে যায় দেখো তুমি লেখা আছে প্রোডাক্ট B4 থেকে D4। ঠিক আছে, সো আমার কাজটি অনেক সহজ হয়ে গেল না? তো আমার কাজ কি খালি একটা এন্টার চাপবো, পরের ঘরে যাব, চালের জায়গাতে ডাল দিব, এরপর দাম পরিমাণ মাস বছর যা দাও দেওয়ার পর দেখো খরচটা অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, তো গুণ করলাম, এরপর কি এক্সাম্পল, 3টার এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে 40 সরি এখানে 40 15 আর 14, এই 3টার গুণফল হচ্ছে আমার আয়তন, যেখানে হচ্ছে এই যে এখানে আমার প্রোডাক্ট হচ্ছে A3 থেকে C3, মানে এই 3টার যেহেতু গুণফল শুরু হয়েছে A3 থেকে, কজ এই ঘরটা হচ্ছে A আর এটা হচ্ছে 3, সো A3 থেকে আমার হচ্ছে হ্যাঁ A3 থেকে C3 পর্যন্ত আমি যেটা গুণ করতেছি তাই হচ্ছে আমি প্রোডাক্ট কি করতেছি প্রোডাক্ট A3 থেকে C3 এরকম করে আমার করা শেষ। এরপর হচ্ছে ভাগ করা নিয়ে, এখানে আমার কি একটা স্প্রেডশিট দেওয়া আছে একজন মানুষের মাসিক আয় এবং সে কতদিনে সেটা ইনকাম করেছে তা। 15 দিনে সে 36,000 টাকা ইনকাম করে, একদিনে কত করবে 36,000 ডিভাইড বাই 15, তাই তো? আচ্ছা, তো এটা কিভাবে হয়, এটা হচ্ছে আমার যে এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে আমার কি এই ঘরটা হচ্ছে A3 নাম্বার যে ঘরটা তাকে আমরা যদি এই যে B3 নাম্বার ঘর দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার দৈনিক যে আয় সেটা কিন্তু আমরা পাবো, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে সেলটা ইকুয়ালস টু A3 বাই B3 যদি লিখি তাহলেই হবে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে কি আমরা এই জায়গাতে A3-তে যে ইনফরমেশনটা আছে আর B3-তে যে ইনফরমেশন আছে তাদের আমরা যে ভাগ করি তাহলে আমার এই পার্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে শতকরা নির্ণয় নিয়ে, এখানে আমার কি দেওয়া আছে এই কলাম হচ্ছে আয় আছে, এটা হচ্ছে কর, মানে কতখানি আমার কর দিতে হবে সেইটার পার্সেন্টেজ দেওয়া আছে বা শতকরা দেওয়া আছে, আর এইটাই কি আসবে করের পরিমাণটা হচ্ছে আমার আসবে। আচ্ছা, তো কি করা যায়, 400 টাকার 15%-এর ভ্যাট কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। অথবা আমরা কি করতে পারি, অথবা হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় এবং 16% যদি লাভ হয় তবে বিক্রয় মূল্য কত। দুইটা কিন্তু দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা অ্যান্সার কি হবে, প্রথম কোশ্চেনটা অ্যান্সার কি, আমার জাস্ট 400 টাকার 15% করা সেটা হলে কিন্তু হয়ে যাবে, তার মানে আমাকে জাস্ট 400 গুণ 15% এইটা যদি করি তাহলে হয়ে যাচ্ছে। এখন 400 কি, 400 হচ্ছে A3 নাম্বার যে সেলটা এটা হচ্ছে 400, 15 কি B3 ঘর তার কি পার্সেন্টটা, আমরা এখানে যেভাবে লিখতেছি 400 গুণ 15% একই রকম হবে একটা ফর্মুলা, তাই এই জায়গাতে ইকুয়াল, এই যে এখানে ইকুয়াল A3 ইন্টু B3%, এই সূত্রটা আমরা যদি এখানে লিখি সে অটোমেটিকলি এখানে করের যে বা ভ্যাটের যে পরিমাণটা সে হচ্ছে এখানে লিখে দিবে। সেকেন্ডটা কি ছিল, সেকেন্ডটা হচ্ছে আমার প্রশ্ন ছিল এরকম, ধর ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, বিক্রয় মূল্যের উপর আমার যে লাভ সেটা হচ্ছে 16% যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে। তার মানে কি আমরা বিক্রয় মূল্য কি দেখেছিলাম, ক্রয় মূল্য যোগ আমার যে লাভ সেই লাভটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে আমার এখানে কি এই 1200,
এই 1200-র সাথে আমার লাভ কত? লাভ হচ্ছে এই যে 1200 টাকা, তার কত পার্সেন্ট? তার হচ্ছে 16%। তো এই যে 16%, এইটাকে আমার ফর্মুলা। সো এইরকম তাহলে আমরা এখানে কি করতে পারি কি, এই যে আমার এখানে B3 যদি আমার এই যে লাভের পরিমাণটা বা পার্সেন্টটা হয়, আর A3 যদি আমার ক্রয় মূল্য হয়, এখানে কি আমরা এক্স্যাক্টলি তাই করতেছি। 1200-র সাথে আমরা 1200-র সাথে 1200 গুণ 16%, সেটা গুণ করলে আমার যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু আমার এই যে বিক্রয় মূল্য যেটা সেটা। সো আমরা খাতায় যেসব ফর্মুলা ইউজ করি ওইগুলো আমরা মোটামুটি এখানে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া কিছু এক্সট্রা ফিচার আর কিন্তু আমার এখানে দেওয়া থাকে। এখানে আমরা জাস্ট আবার যদি একটু পিছের স্লাইডে ব্যাক করি, এই জায়গাতে একটা জিনিস দেখা যাচ্ছে কি, আমরা এখানে জাস্ট বাম থেকে ডানের গুণ করতেছি, যে এখানে কি B3 থেকে D3-র গুণ করতেছি। আমরা কি উপর নিচের কি কিছু করতে পারবো? যেমন ধরা যাক এখানে আমার সবগুলো নেওয়ার পর এখানে তো খরচ তো আরো অনেকগুলো খরচ আসবে, এইখানে ধরা যায় আরো একটা খরচ আছে, এইখানে দেখা যায় আরেকটা খরচ আছে, সবগুলো খরচের যোগফল, টোটাল যোগফলটা হচ্ছে আমরা লিখতে যাচ্ছি। তার মানে কি, ধরা যায় এখানে এই ঘরটাকে, এই ঘরটা হচ্ছে আমার, এই ঘরটা হচ্ছে আমার D3। এরপরেরটা কি হবে? এরপরটা হবে কি D4, এরপরটা হবে কি D5, রাইট? সো এই সবগুলোর যোগফল আমরা যদি একসঙ্গে টোটাল মানে পুরো সর্বমোট যে খরচটা সেটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি করব? একবার শেষে কোনো একটা ঘরে আমরা এখানে ইকুয়ালস টু সাম, যেহেতু আমরা যোগ করতেছি তাই সাম শুরু করতেছি কোথা থেকে? D3 থেকে শুরু করতেছি। এরপর আমরা শেষ করব কোথায়? আমরা ধরো যেখানে শেষ করে, ধরো একবার D10 এ যে হয়তো শেষ করব, D10। হ্যাঁ, এইটা যদি করি তাহলে আমার এইখানে যতগুলো খরচ আছে সবগুলোর যোগফল হচ্ছে ওখানে দিয়ে দিবে। এখন যেটা কথা হচ্ছে, আমার এই জায়গাতে কোনো একটা জায়গায় যদি আমার কি বলে ঠিকঠাক মতো যদি ইনফরমেশন না থাকে, মানে ধরা যাক একটা জায়গাতে আমার একটা ঘরে কোনো কিছু লেখা নাই, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। মানে আমার এখানে যদি D3 থেকে D7 পর্যন্ত ইনফরমেশন থাকে এবং D10 D9 যদি কিছু না থাকে, তাও আমার সমস্যা নেই। আমার মাইক্রোসফট এক্সেল ওই ঘরগুলোকে শূন্য হিসাব করে সে তার মতো করে কাজ করে যাবে। মানে এখানে আমার নিজে থেকে কোনো সমস্যা বা কিছুটা ঝামেলা ফেস করা লাগবে না। সো আমার কি দেখা যাচ্ছে, আমরা যে একটা সিম্পল যে কাজগুলো এইগুলো কিন্তু আমরা নিজেরা হাতে যদি করতাম তাহলে কিন্তু আর অনেক বেশি কাজ করা লাগতো। তো এক্সেলের কারণে বা এই অফিস যে ওয়ার্কগুলো বা স্প্রেডশিটের কারণে এইসব কাজগুলো কিন্তু আমরা অনেক সহজে করতে পারতেছি। এইসবের জন্যই হচ্ছে আমরা নিজে হাতে না করে আমরা এই কাজগুলো আমরা স্প্রেডশিটে দিয়ে দিই। তো আমাদের আশা করি বোঝা যাচ্ছে এই ক্লাসে যে আমরা স্প্রেডশিটগুলো কেন ব্যবহার করব। তো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।